নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তবর্তী শম্ভুনগর এলাকায় নৃশংস একটি হত্যাকাণ্ড ঘটে। গলাকাটা মাথা বিচ্ছিন্ন এক মহিলার মৃত্যুর ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুনগর এলাকার এক ঘরে অনেক সময় ধরে কোনো সারা শব্দ না পাওয়ায় আশেপাশের মানুষের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা স্থানীয় নাগরা পুলিশ পেট্রোল আউটপোস্টে খবর দেন। পরে পুলিশ এসে ঘরে ঢুকে গলা কাটা এক মহিলার লাশ উদ্ধার করে, কিন্তু ঘরে থাকা মহিলার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে অনেকেরই সন্দেহ জাগে। স্থানীয়রা পুলিশকে জানান, এই ঘটনার পর থেকেই মৃত রূপজান বিবির মেয়ে মমিনা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে শম্ভুনগর ৮ নম্বর এলাকা থেকে অভিযুক্ত মমিনা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে বলে সবাই আশাবাদী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মারা গেছে ইবেটির নাম হইল রুফি বিবি। তারার তো অ্যাকচুয়ালি তারা বাবা মারা গেছে আব্দুল শুকুর না কি, মোটামুটি তারা বাবা মারা গেছে। আর তারা দুইজন ওইখানে থাকেন দীর্ঘদিন থেকে। মেয়েটার একটু মেন্টালি সবে গ্রামের মানুষে প্রায় মানুষে দেখছেন মেন্টালি একটু প্রভাব আছে। তো কয়েকদিন তানি মেয়েটারে তার মায়ের ডরাইয়া তাই অন্য জায়গায় গিয়ে থাকে, খাম কাজ করে খায়নি। তা গ্রামের মানুষে প্রায় মানুষে চাইন, অনেক গ্রামের মানুষে অনেক সময় দেন তারারে। আর মেয়েটা মেয়েটার মা আবার আইসে মেয়েটা নে কইছে ইগু একলা করো থাকতে পারতো না, আমি আবার থাকছে ইয়া থাকার পরে মোটামুটি কয়েকদিন তাই অনেক তাকের খার। আর গ্রামের মানুষে গত শুক্রবারে এই ঘটনাটা আমরা এখানে হয়েছে। আবার শনিবারে সকাল থেকে মানুষে কইছেন যে কত মেয়েটার বেটি করে দেখা যায় না, কারণ কিতা গিয়া একটা মেয়ে গিয়ে ওলা টান মারি দেখছে, ও গিয়ে দেখছে ডেড বডি। এরপর থেকে তো মানে পুরা অঞ্চল জিনিসটা স্প্রেড হয়েছে যে এরকম ঘটনা হয়েছে। টোটালি এই মেয়েটাই তার মারে হত্যা করছে। কি দিয়ে হত্যা করছে? আইডিয়া দিয়ে এমনভাবে করছে যেটা মাথা আগলাই লিছে। আর অ্যাকচুয়ালি এগু মেন্টালি মেয়েটা পুরো ফুললি মেন্টালি। মানে আজকেই ধরা পড়ছে সকালে। তার মানে এটা বোঝা গেছে শুক্রবারে ঘটনাটা হয়েছে। এর ভিতরে মানুষে অ্যাকচুয়ালি তো তারা একদম নিত্যন্ত মানুষে মনে করছে যে অন্য বাড়িতে গিয়ে হয়তো কাম করিয়া খার বেশ ফলো করছে না। আর মানুষের না দেখার কারণে মহিলারে আবার সকালে একটা ওখান লাগাবাড়ির একটা বেটি গিয়া কইছে গিয়ে দেখি কোনো আসে অন্য করো, গিয়েও দেখছো ডেড বডি। গিয়ে চিৎকার দিয়া মোটামুটি গ্রামের মানুষ সব জমাইয়া জিনিসটা স্প্রেড হয়েছে। এখানে তো লোকাল আমরা আউটপোস্ট দ্বারও লগে লগে জানিয়ে গিয়েও আমরাও পিছনে হইয়া গেছি, গিয়া জিনিসটা দেখলাম। মোটামুটি 100 মিটারের ভিতরে তো নাগরা আউটপোস্ট। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফেরিওয়ালারা শিলচরে মশারি কম্বল বিক্রি করে জীবন ধারণ করছেন, কিন্তু বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে অজ্ঞাতকারীদের দ্বারা বারবার মারধর খাচ্ছেন। আধার, প্যান কার্ড দেখানোর পরও নির্যাতন না থামায় তারা ভয়ে রাস্তায় বের হতে পারছেন না। সোমবার শতাধিক ফেরিওয়ালা সিপিআইএম ML জেলা সভাপতি হায়দর হোসেন চৌধুরীর নেতৃত্বে SSPর কাছে স্মারকলিপি দিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। চৌধুরী বলেন, গরিব ফেরিওয়ালাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, নইলে ব্যাপক আন্দোলন। এক ফেরিওয়ালা বলেন, পেটের ভাতের জন্য এসেছি, বাংলায় কথা বললেই কেন মার?
ঘটনাগুলো শিলচরের বড় রাস্তায় ঘটছে, যা আঞ্চলিক বৈষম্য ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তায় প্রশ্ন তুলেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি কালকে ফেরি গেছিলাম, ফেরিতে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু শ্রমিককে রাস্তায় কিছু কিছু পয়েন্টে আটকে রাখে এবং মারধর করে, বলে তোরা বাংলাদেশি। প্রথমত ডকুমেন্টস দেখতে চাই, তারপর মারধর আরম্ভ করে। আমাদের ডকুমেন্টস আছে ভারতীয় লিগাল ডকুমেন্টস, আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, সব থাকা সত্ত্বেও মারা করছে। আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ব্যাপারটা আপনারা খতিয়ে দেখুন। আমরা শ্রমিক মানুষ, আমরা এভাবে শুধু আসাম বলে নাই, পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক, তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে, তার সত্ত্বেও এই যে মারা, তাই আমরা আসাম রাজ্যের কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের একটা সুব্যবস্থা করবেন। হ্যাঁ, চালককে পরামানি বাসা কোন জায়গায় বলুন তো? ওটা আমরা ফেরি করি, তো আমরা ফেরি করতে যাই, ফেরি করতে এলাম কাল সকালে, দিয়ে ওই মারধর হঠাৎ গাড়ি থেকে নামিয়ে মারধর করতে গেছে। আমরা গরিব মানুষ কোথায় ফেরি কী করবো, কষ্ট করে এসেছিলাম এই দেশে ফেরি করতে, ওতে মাত্রা খেয়ে যেতাম, ভয় আর যাতে চাইতে। কেন মেরেছে এরা? কেন মারছে? ওই বাংলাদেশে ওইলে বুঝে কি বাংলাদেশে বেটা সব মেরেছে, আমাকে তো মারার এখানে এবার মেরেছি। সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি, এই দাঁড়া, বাড়ি কোথায়, এরকম কথা বলতে বলতেই আমাকে মারধর শুরু করে। তখন আমি দাঁড়ালাম, বললো আধার কার্ড দেখা, বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, বাংলাদেশি তাহলে তুই, এই তোরা বাংলাদেশি। তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের। হ্যাঁ, তারপরে দুজন একজন করতে করতে তারা 10-12 জন হয়ে যায়। 10-12 জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে, মুখে লাথি মারে, গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি সদর থানাতে যাই। সদর থানাতে যাওয়ার পরে আমি সদর থানাতে বললাম যে এই ঘটনা আমার সাথে ঘটলো, আমাকে মারধর করা হলো বাংলাদেশি তকমা দিয়ে। তো স্যার আমার গাড়িটা ওখানে আছে, ব্যবস্থা করেন কিছু একটা। স্যার বললো এটা আমাদের আন্ডারে পড়ে না, রাঙারখাড়ির আন্ডারে পড়ে। রাঙারখাড়ির আন্ডারে আমরা এলাম এবং গাড়িটা আমাকে স্থানীয় দু একজন লোকে আমাকে উদ্ধার করে দিয়েছে। আমি ওখান থেকে গাড়িটা নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং আমার পুরো বার্তা যে এই যে ধর্মীয় স্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয়। ধর্মীয় কাজ ধর্মীয় প্রতিষ্ঠানে হওয়া উচিত। মানুষের কাছে আমি বার্তা দিতে চাই, যারা এই সব দুর্ঘটনা ঘটাচ্ছে, দুষ্কৃতীরা, তারা কি আদৌ জানে ধর্ম সম্বন্ধে কি, কোন ধর্ম কি বলে? ধর্মটা মেন বিষয় নাই। আমরা খেটে খাওয়া শ্রমিক, কাজে এসছি, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি 1। তো আমরা বিশেষ কাজে এসছি, আমরা এখানে ধর্মীয় স্লোগান দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি। যার যেটা ধর্ম সে সেটা পালন করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাবি, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ, না আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ? এটা আমাদের বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে। এইসব ঘটনা অনেক জায়গায় ঘটছে, যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বৃহত্তর ধুতপাতিল এলাকার বেহাল সড়ক সংস্কারে ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে তারা উপযুক্ত ও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে এলাকাবাসী সড়কের শোচনীয় অবস্থার কারণে সৃষ্ট চরম জনদুর্ভোগের করুণ চিত্র তুলে ধরেন এবং এ নিয়ে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তুলেন। তাদের দাবি, প্রায় 3 বছর আগে এই এলাকায় সড়ক নির্মাণের জন্য সরকারের কয়েক কোটি টাকা ব্যয় করা হলেও কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার নামমাত্র কিছু কাজ করে পুরো অর্থ আত্মসাৎ করেছেন। মধুরামুখ থেকে দুধপাতিল দুর্গাবাড়ি, বাগানপথ সহ গোটা এলাকার সড়ক এখনও বিভীষিকাময় রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকারের স্বীকৃতি আদর্শ গ্রামের অন্দরমহলের সড়কগুলিও আজ কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। আমরা এখানে ছোটো দুধপাতিল মুরলীধর জিপিতে
হাতিছড়া থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সে রাস্তাটা শেষ হয়েছে আপনারা দেখতে পাবেন মধুরাঘাট পর্যন্ত। আজকে মধুরাঘাটে যে নতুন বরাক সেতু শিলান্যাস হয়েছে, সেই শিলান্যাসের বরাক সেতুটার রাস্তাটা গিয়ে হাতিছড়াতে এই রাস্তাটাই মিলবে। এইখানের এমএলএ কংগ্রেসের এমএলএ, গত 5 বছর থেকে কংগ্রেস এমএলএ চালাচ্ছেন। এই রাস্তা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন, তখনের সময় এই রাস্তাটা স্যাংশন করা হয়েছিল গোবিন্দপুর কাইস্তের উদ্যোগে। তখন এই রাস্তাটা প্রথমবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকে। কিন্তু এই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢোকার পরে 2-3 বার রিপেয়ারিংও হয়েছে। গত 2020-21 ইংরাজিতে একটা নতুন স্কিম, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে এক্সটেন্ডেড স্কিমটা, সেটা স্যাংশন করা হয়েছিল প্রায় 9 কোটি টাকার। এবং এইখানের যে লোকাল এমএলএ, কংগ্রেসের এমএলএ, আর এইখানের যে কন্ট্রাক্টর স্যাংশন মানে কাজ করেছেন, উনি হচ্ছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পাপন দেব আর কংগ্রেসের এমএলএ মিলে এই পুরো 9 কোটি টাকা লুটপাট করেছেন এখানে। এই রাস্তার মধ্যে 900 টাকার কাম হয়নি। গত 4 বছর থেকে এই রাস্তাতে ভাঙ্গা অবস্থায়, 5-6 বছর থেকে ভাঙ্গা অবস্থায় এই অঞ্চলের প্রায় 25-30 হাজার লোক যাতায়াত করেন। এখানে পুরো ভাঙ্গা অবস্থায় 1 টাকারও কাজ হয়নি। পুরো 900 লক্ষ টাকা মানে 9 কোটি টাকা এখান থেকে পুরো নয়ছয় করা হয়েছে। আমরা আজকে এসছি এখানে রাস্তাটার প্রতিবাদ জানাতে। এবং আমরা জানি যে এই রাস্তা সাংঘাতিকভাবে এখানে প্রায় 20-25টা স্কুল, এখানে মডেল হসপিটাল, সাংঘাতিকভাবে মানুষ এখানে জর্জরিত এই রাস্তা নিয়ে। তো আমরা আজকে এসছি যে আজকে যে আগামী 26-এর বিধানসভা ইলেকশন আসছে, সেখানে আমিও একজন দাবিদার। এবং আমি দেখছি যে আমার যে বাড়ির সামনে, আমার অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলো কংগ্রেসের বদান্যতায়, এই সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্ট, স্টেটে বিজেপি গভর্নমেন্ট থাকা সত্ত্বে কংগ্রেসের যে কন্ট্রাক্টর আর কংগ্রেসের এমএলএ মিলে পুরো রাস্তাটার পুরো পয়সাটা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছেন। এবং এইখানের আমাদের যারা জনগণরা সেই রকমের পরিস্থিতি নেই যে সবাই এইটা নিয়ে জানবে, করবে। আমরা যখন ইনফরমেশন চেয়েছি ডিপার্টমেন্ট থেকে, আমরা দেখেছি 915 লক্ষ টাকা, 9 কোটি 15 লক্ষ টাকা এখানে স্যাংশন হয়েছে এবং 815 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে। মানে পুরো টাকাটা লুটপাট। এই পাপন দেব কন্ট্রাক্টর, উনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, আবার এখানের এমএলএ। ডিপার্টমেন্টের কাছে গেলে এটা আমাদের বলে যে এই রাস্তাটা তো বরখলার এমএলএর কাছে যেতে হবে, বা বরখলার যে আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, ওদের কাছে যেতে হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে গেলে বলেন কন্ট্রাক্টর সব পয়সা সামহাও উপর দিকে বুঝিয়ে বলে পয়সা নিয়েছে। আমরা তো নতুন এসছি, আমরা এটা কি বলবো। এমএলএর কাছে জিজ্ঞেস করলে, এমএলএকে ফোন করলে এমএলএ ফোন ধরেন না। এমএলএ প্রথম দিন থেকেই এখানে বরখলাতে কেন জিতলেন, বরখলা কনস্টিটিউয়েন্সিকে 25 বছর পিছনে ফেলানোর জন্য এইখানে গতবার এই এমএলএ জিতেছেন। এই এমএলএ থাকা না থাকা, এই এমএলএ এই অঞ্চলের কেউ বলতে পারবে না যে এই এমএলএকে ফোন করে একটা কোনো সমাধান পেয়েছেন, কোনো উন্নয়নমূলক কাজ পেয়েছেন। একদম 100% জিরো ছিল। এই এমএলএকে তো এই 5 বছরের মধ্যে কেউ এই অঞ্চলের লোকেরা দেখেনি। আর উনি তো জিতেছেনই এই হিসাবে যাতে ওনাকে আর কেউ দেখে না। উনি বাড়িতে বসে বসে ওনার স্যালারি গুনছেন। তো আমরা আজকে এটার প্রতিবাদ জানাই যে এই রাস্তাটা যাতে, যে টাকাটা লুট হয়েছে, এই লুটটা যাতে ওনারা সম্পূর্ণ টাকা যাতে ঘুরিয়ে ফিরিয়ে দেন। আর নাহলে আমরা এমনভাবে প্রতিবাদ সৃষ্টি করব, কন্ট্রাক্টর এবং এমএলএ ওদের সারা জীবন ওদের এই রাস্তার উপরের পয়সা ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমরা আজকে শুরু করেছি। আগামী 26-এর ইলেকশন, বিধানসভা ইলেকশনের আগে এই রাস্তাটা যাতে পরিষ্কার সুন্দরভাবে হয়, সেটার ব্যবস্থা আমরা দাবি জানাই।
বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে রবিবার ভাটিগ্রামে উধারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে শ্রী রামকৃষ্ণ মন্দিরে সাড়ম্বরে উদযাপিত হলো শ্রী শ্রী মায়ের 173তম পুণ্যজন্ম উৎসব। ভোরবেলা মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের যথাবিহিত পূজা অর্চনা, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ এতে উপস্থিত হয়ে দুস্থ 10 জন মহিলার হাতে শীত বস্ত্র তুলে দেন। এদিন আনুমানিক 5,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। বিভিন্ন রামকৃষ্ণ পাঠ চক্রের ভক্তরা ভক্তিগীত উপস্থাপন করেন। আসাম সরকারের শিল্পী পেনশনপ্রাপ্ত রবি রায় ও সেখানে উপস্থিত ছিলেন এবং সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যা রাতিতে মায়ের কথা পাঠ করেন সুবর্ণা ঘোষ ও ঠাকুরের জীবনী আলোচনা করেন নিহার কান্তি রায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য। তিনি উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নর্থ ইস্ট নিউজের উধারবন্দের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছেন। সেই দিন আমি সংকল্প নিয়েছিলাম যে ভগবান যদি সুযোগ দেন, এই মানুষটির, এই মহাপুরুষের জীবন আদর্শ সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব। সেই সংকল্পের ফল, রেজাল্ট আজ আমি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে রয়েছে। এই কথা তিনি বললেন। আজকে দেখুন, ঠাকুর এসেছিলেন বলে এই ধর্ম, এই আধ্যাত্মিকতা, এই কৃষ্টি এদিকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই আমরা ভোরবেলা মন্দিরে মঙ্গল আরতি হবে তার শঙ্খধ্বনি শুনতে পাই। আমরা সন্ধ্যেবেলা মন্দিরে মন্দিরে আরতি হবে তার ঘণ্টার ধ্বনি আমরা শুনতে পাই। যদি ঠাকুর না আসতেন, যদি না এই সংস্কৃতিকে না রক্ষা করতেন, এসব শব্দ আমরা পেতাম না, সে অন্য শব্দ পেতাম। তো এই যে কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব, এটা আমাদের উপলব্ধি করতে হবে বা বুঝতে হবে। অবতার সম্বন্ধে ঠাকুর সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। ভগবান সর্বব্যাপী, কিন্তু তাকে জানতে গেলে, বুঝতে গেলে অবতার মহাপুরুষদের আশ্রয় করতে হয়। উদাহরণ দিলেন যে একটা গরু, গাভী, দুগ্ধবতী গাভী, তার সারা শরীরে দুধ আছে, কিন্তু দুধ পেতে গেলে সিংহে হাত দিলে হবে না, কানে হাত দিলে হবে না, তার বাঁটে হাত ধরে, বাঁটের বাঁট ধরে দুইতে হবে, তখন দুধটা আমরা পেতে পারি। তাই ভগবান সর্বব্যাপী ঠিকই, কিন্তু তাকে আস্বাদন করতে গেলে, উপলব্ধি করতে গেলে, তাকে ভালোবাসতে চাইলে এই অবতার মহাপুরুষকে আশ্রয় করতে হয়। এই যে অবতার মহাপুরুষের পূজার কথা আমরা বৈদিক সাহিত্যেও পাই, সেখানেও ঋষিরা বলে গেছেন এই অবতারের পূজার মাধ্যমে আমরা জীবন লক্ষ্যে পৌঁছতে পারব। শ্রীরামকৃষ্ণদেব দেখুন, ও সেই যুগে এসে বিদ্যাসাগর, যিনি প্রথম স্কুল ইন্সপেক্টর হন, সংস্কৃত ভাষা জানতেন। কাছাড় জেলার বরখোলা বিধানসভা সমষ্টির মাসিমপুর জিপি এলাকার কোনাটিল্লা খরিল বাগান এলাকার বছর 32-এর যুবক রবি মাল দিল্লি গুরগাঁও এলাকা থেকে নিখোঁজের 3 মাস অতিক্রান্ত হলো, এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে বরখোলা থানা, গুরগাঁও এলাকার থানাতেও নিখোঁজ সংক্রান্ত এফআইআর দাখিল করা হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত রবি মালের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বাড়িতে 4টি শিশু সন্তানকে নিয়ে রবি মালের স্ত্রী অসহায় অবস্থায় দিন যাপন করছেন। তিনি সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি সত্বর স্বামী রবি মালের খোঁজ মিলে। উল্লেখ্য, রবি মাল গুরগাঁওয়ের তারা পিজিতে ছিলেন ও একটি বেসরকারি গেস্ট হাউসের কাজে যোগদান করেছিলেন। তার সঙ্গে সেই কাজে যোগ দিতে কাছাড় জেলার মাসিমপুর এলাকার সঞ্জয় মুন্ডা ও বিকাশ মাল গিয়েছিলেন গুরগাঁওয়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা বাড়িতে ফিরে আসেন, কিন্তু রবি মালের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার ফোন নম্বরও সুইচ অফ। রবি মাল গুরগাঁওয়ের মালতি গেট 6 নম্বর লেন 1 নম্বর গলি থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া গেলে 870854
6414 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান রবি মালের স্ত্রী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার জামাই এতদিন হয়েছে 3 মাস হয়েছে লাপতা হয়েছে, খুঁজিয়া পাই না। এবং আমরা বাড়ির সবে যেমন একটা আমরা যেমন তার লাগিন বেজান কিছু করা যায়, কিন্তু তারে খুঁজা পাই না। আমরা লাপতা হয়ে গেছে, কতদিন হয়েছে? 3 মাস হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার হাজবেন্ডের? রবি মাল। রবি মাল। হ্যাঁ। আচ্ছা, তো তোমরা এফআইআর করছো নি? আগে তো করছিলাম, তুইটা তো কিছু কোনো পাত্তা খবর পাই কোন জায়গা থেকে ইয়ে হয়েছে, নিখোঁজ হয়েছে? দিল্লি গুরগাঁও হয়েছে কি লাপতা হয়েছে। হ্যাঁ, তো গ্রামের থেকে আরো কেউ গেছিল নি? ওই গেছিল সঞ্জয়, হুম বিশাল গেছিল, হুম আর আমার মামা ঘরের ভাই আছে আগে, হুম। খোকন কমল মাল। তো গ্রামে যারা গেছিল তারা ঘুরিয়ে আইছে নি? ওই তারা বাড়িতে আই গেছে। কয়জন ঘুরিয়ে আইছে? 2 জন। আর আপনার হাজবেন্ড রইছে? ও নাই? নাই, এ নাই। কোনো খবর নাই? না, কোম্পানিতে যোগাযোগ হয়েছে নি? ওই কোম্পানিতে যোগাযোগ হয়েছে। মানে তারা কইতেছে, কি কইতেছে তারা? তারা কইছে যে না, তারে তো পাওয়া যায় না, এখন কিতা করা যায়। তারা এন্ট্রি দিছে দিল্লির। দিল্লির দেওয়ার পরে আমি দিছি বড়খোলা থানার, তো কিছু খবর পাইলাম না। এটার কোনো উত্তরও পাইলাম না, কিছু না। এখন তো আমরা তোমরা লোক এখন যোগাযোগ করি। ইউথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি ঘনিয়ালা সাব কমিটি বরাক নদীর তীরে মালগ্রাম সংলগ্ন মুকামঘাটে বিচ ক্রিকেটের 2য় সংস্করণের শুভ সূচনা করেছে। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় মোহিদ 11 ও রয়্যাল চ্যালেঞ্জার্স ঘনিয়ালার মধ্যে। এটি 9টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত একটি প্রতিযোগিতা, যেখানে প্লেয়ার্স অ্যাকশনের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিসগুলি খেলোয়াড় নির্বাচন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রঞ্জু চন্দ ছিলেন সম্মানিত অতিথি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসুম লস্কর এবং বিশেষ আমন্ত্রিত হিসাবে আলকাস লস্কর উপস্থিত ছিলেন। আয়োজকদের মধ্যে ছিলেন আফজল বরভুইয়া, আব্দুল মতিন খান, সাবিল আহমেদ, ইউনুস বারভুইয়া, ইফতিকার আলম প্রমুখ। সমগ্র বরাক উপত্যকায় ইয়াসি 2025 সালে প্রথমবারের মতো এক অভিনব উদ্যোগে বিচ ক্রিকেটের সূচনা করেছে, যার মাধ্যমে এই ধরনের টুর্নামেন্টের প্রসার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি লিগ কাম নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং এর গ্র্যান্ড ফিনালে আগামী 26 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।